পিলখানার বিস্ফোরক মামলায় জামিন শুনানি ঢাকা আলিয়া মাদ্রাসায়। অস্থায়ী আদালত বসতে দেবে না শিক্ষার্থীরা, সড়ক অবরোধ। প্রায় ১৩ বছর বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ। জরুরি ভিত্তিতে ৪০,০০০ নিয়োগ দিলে বাড়বে রাজস্ব আয়। সাভারে ২ বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পড়ল ৪ প্রাণ। আহতদের হাসপাতালে ভর্তি। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন লাগছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। ৪ থেকে ৫ জন লোক মারা গেছে। ৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে ৪ জন ডেড বডি দেখতে পাই। এবং কিছুতেই থামছে না লস অ্যাঞ্জেলেসের দাবানল। ৫ জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন লক্ষাধিক বাসিন্দা। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। দর্শক, আলোচিত বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পরও শুধু বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী আছেন কয়েকশো বিডিআর সদস্য। কারাবন্দী বিডিআর সদস্যদের জামিন শুনানি হবে আজ ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতে। তবে সেখানে আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা। গেট বন্ধ করে বকশীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী রাব্বি হোসেনের সঙ্গে। রাব্বি, এই যে জামিন শুনানি কখন থেকে শুরু হওয়ার কথা ছিল, আর পাশাপাশি অস্থায়ী আদালতের প্রসঙ্গে যেই মামলার কার্যক্রম, সেখানে তো মাদ্রাসা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, তো সবশেষ পরিস্থিতি আপনি সেখানে কি দেখতে পাচ্ছেন? অনেক বিডিআর বিদ্রোহের মামলার আজকে জামিন শুনানির কথা রয়েছে এই বকশীবাজারে আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী আদালতে। তবে এখানে গতকালকে রাত থেকে এই মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে রাস্তা অবরোধ করে এই মাঠের গেটে তালাবদ্ধ করে তারা অবরোধ করছে। তারা আসলে বলছেন এই মাঠে তাদের অস্থায়ী আদালতে কোনো প্রকার অস্থায়ী আদালতের কার্যক্রম করতে দিবে না তারা। সেই দাবি নিয়েই তারা এই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখেছি এখানে অবস্থান নিয়ে আছেন। এখনও কিন্তু সেই অবস্থান কর্মসূচি তাদের রয়েছে এবং এখন পর্যন্ত যেই শুনানির কার্যক্রম সেটি আসলে আমরা কোনো কিছুই দেখিনি। এখানে কোনো আইনজীবীকেও আসতে দেখিনি। পাশাপাশি যারা বিডিআর বিদ্রোহের বা বিডিআর সদস্যদের যারা ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে তাদেরকে এই জায়গাগুলোতে আসতে আমরা দেখিনি। অর্থাৎ বকশীবাজার মোড়ের যে রাস্তাটিতে রয়েছে সেখানেও আসলে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। এই পাশে কারাগারের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতেও শিক্ষার্থীদের অবরোধের যে চিত্রটি সেটি রয়েছে। তবে গতকালকে আইন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে এই বকশীবাজারের এই অস্থায়ী আদালত থেকে বিডিআর বিদ্রোহের মামলার বিচার কার্য সরিয়ে সেটি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশের অস্থায়ী আদালতে আসলে করা হবে বলে জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে মধ্যরাতে আবার সেটি আসলে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে এবং আবারও আইন মন্ত্রণালয় থেকে আসলে বলা হয়েছিল যে এই আলিয়া মাঠের যে অস্থায়ী আদালত এখানেই আসলে এই বিডিআর বিদ্রোহের যে মামলার যে আজকে জামিন শুনানি সেটি আসলে এখানে করা হবে। তবে সকাল থেকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কাউকে এখানে আসতে দেখিনি। তবে 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এই জামিন শুনানি। তবে এখানে আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত সেই যে আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই অস্থায়ী আদালতে বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে জামিন শুনানিটি অনুষ্ঠিত হবে সেটি এখন পর্যন্ত বহাল রয়েছে। তবে কাউকে আমরা এখন পর্যন্ত আসতে দেখিনি এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি আলিয়া মাদ্রাসার। তারা বলছেন শুধু এই বিডিআর বিদ্রোহের যেই জামিন শুনানি সেটি নয়, পুরোপুরি এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে যাতে অস্থায়ী আদালতটি আসলে সরিয়ে নেওয়া হয়, এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু তারা আজকে এখানে গতকাল রাত থেকে এখানে তারা রাস্তা অবরোধ করেছেন। এখানে কোথাও কোথাও তারা আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন, এখানে গেটে তালাবদ্ধ অবস্থায় রেখেছেন এবং তারা বলছেন যে মধ্যরাতে এখানে কয়েকজন পুলিশ সদস্য এসে এই তালাটা ভেঙে এখানে প্রবেশ করেছে এমন একটি অভিযোগ তারা করেছেন শিক্ষার্থীরা। এবং এখানে আজকে তাদের এই আলিয়া মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের একটি বার্ষিক অনুষ্ঠান রয়েছে এবং আমরা পাশেই একটা দেখেছি
যে এখানে একটি প্যান্ডেল সাজানো হয়েছে, যদিও সেই অনুষ্ঠানটি এখন স্থগিত করা হয়েছে এই কারণে, অর্থাৎ এখানে একটি দোদুল্যমান সৃষ্টি হয়েছে যে আজকে এই আদালতে, অস্থায়ী আদালতে এখানে জামিন শুনানি হবে কি হবে না। যদিও এখন পর্যন্ত তাদের যে পূর্ব নির্ধারিত ঘোষণা আইন মন্ত্রণালয়ের যে এই অস্থায়ী আদালতে জামিন শুনানিটি অনুষ্ঠিত হবে, সেই তাদের যে ঘোষণা সেটি বহাল রয়েছে। তবে আমরা দেখেছি যে গতকালকে বিডিআর বিদ্রোহের যারা বিডিআর সদস্যদের ভুক্তভোগী পরিবারগুলো রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন, শহীদ মিনারে জড়ো হয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। তারা বলছেন যে বিডিআর বিদ্রোহের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেখানে দুটি যে মামলা হয়েছিল, হত্যা এবং বিস্ফোরক আইনের মামলা, হত্যা মামলায় অনেকের সাজা হয়েছে, অনেকে সাজা ভোগ করেছেন, এখন বিনা বিচারে তারা কারাভোগ করছেন দীর্ঘদিন ধরে, যার কারণে যারা ভুক্তভোগী পরিবারগুলো রয়েছেন তারা বলছেন যে তাদের যাতে আসলে জামিন দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, কারণ তারা একটা এই যে বিডিআর বিদ্রোহের কাণ্ডের সঙ্গে তারা আসলে জড়িত ছিলেন না, শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখার প্রথম নীল নকশা হিসেবে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে বলে বলছেন যারা এখানে আন্দোলনকারী যারা রয়েছেন বা বিডিআর বিদ্রোহের ভুক্তভোগীর পরিবারগুলো যারা রয়েছেন তারা সেই সদস্যরা। তবে আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী মাঠে এখন পর্যন্ত শুনানির কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসা থেকে সবশেষ খবর। অনেক দর্শক, আলোচিত যে বিডিআর বিদ্রোহের হত্যা মামলা এবং তার পাশাপাশি বিস্ফোরক মামলায় আজ শুনানি হওয়ার কথা ছিল আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে। সেখানে বিক্ষোভ করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এবার একটু উচ্চ আদালতের প্রসঙ্গে যেতে চাই, যেখানে জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের তৃতীয় দিনের শুনানির দিন ধার্য করা আছে আজ। হাইকোর্ট থেকে আপিল শুনানির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপিল যে শুনানির সেই শুনানি আজ কতক্ষণ নাগাদ শুরু হতে পারে, আর আজই কি পূর্ণাঙ্গ যে রায় সেই রায় চলে আসবে কিনা, মামলার বিস্তারিত প্রসঙ্গের যে বিস্তারিত আলাপ সেগুলো আপনার থেকে জানতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বকশীবাজারে অস্থায়ী যে আদালত, কিছুক্ষণ আগে সহকর্মী রাব্বি যে আদালতের বর্ণনা দিয়েছিলেন, সেই আলিয়া মাদ্রাসা মাঠে খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়েছিল। সেই দণ্ডের পরে 5 বছরের সাজা দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। পরবর্তীতে হাইকোর্টে এই সাজা বাতিল চেয়ে তার আইনজীবীরা আবেদন করলে হাইকোর্টে আপিল শুনানি শেষে খালেদা জিয়াকে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছরের দণ্ড দেওয়া হয়। এই দণ্ড বাতিল চেয়ে তারা আপিল বিভাগে আপিল করেন এবং সেটির শুনানি গত 2 দিনে হয়েছে। আজকেও শুনানি আছে এবং আজকে কিছুক্ষণ আগে এটি শুনানি শুরু হয়েছে এবং তার পক্ষের আইনজীবীরা গতকালকে শুনানি করেছেন। আজকেও হয়তো তার পক্ষের আইনজীবীরা করবেন এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষ আজকে তাদের যে শুনানি এবং দুদকের পক্ষে তাদের শুনানি, তারা যুক্তিতর্কগুলো তুলে ধরবেন। খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় 2,10,00,000 টাকা আত্মসাতের একটি অভিযোগ আনা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশি একটি টাকা, অর্থাৎ কুয়েত সরকার বা সৌদি সরকার তা জিয়াউর রহমানকে ভালোবেসে একটি টাকা দিয়েছিল এতিমদের সহায়তা করার জন্য এবং সেই নামে একটি ট্রাস্ট করা হয়েছিল। সেই টাকা বেহাত হয়ে যায় এবং এরকম একটি অভিযোগেই মূলত 2008 সালে তখনকার যে তত্ত্বাবধায়ক সরকার তারা মামলা করেছিলেন। এই মামলায় খালেদা জিয়া তখন গ্রেফতারও হয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এই মামলার বিচার কাজ এগিয়ে নেয় এবং 2018 সালে এই মামলাটি বিচারিক আদালতে শেষ হয়ে যায়। এরপরে দীর্ঘদিন যাবৎ বিএনপির আইনজীবীরা এই মামলা নিয়ে কোনো তৎপরতা দেখায়নি। তবে এই মামলায় অনেকবারই খালেদা জিয়ার জামিন করানোর জন্য তারা চেষ্টা করেছেন। হাইকোর্ট থেকে জামিন একবার পাওয়ার পরে পরবর্তীতে আপিল বিভাগ এই জামিন আটকে দেয়। এরপরে তারা খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য অনেকবার আবেদন করেছেন। সকল আবেদনগুলোই শুনানি করে খারিজ করে দিয়েছে, যেটি খালেদা জিয়ার আইনজীবীরা গতকালকে বলেছেন যে আমরা এ বিষয়ে বারবার আদালতের দ্বারস্থ হয়েছি, বারবার আদালত আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমাদের আবেদনের প্রতি তারা সাড়া দেয়নি। সেই বিবেচনায় খালেদা জিয়ার এই আবেদনটিকে তারা এবং রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং এই মামলার যে অভিযোগ মূলত 2,10,00,000 টাকা আত্মসাতে, এর সঙ্গে খালেদা জিয়ার কোনো ধরনের সম্পৃক্ততা নেই, এটি তার আইনজীবীদের দীর্ঘদিনের আইনি যুক্তি ছিল। এবং যেই অরফানেজ ট্রাস্টটি করা হয়েছে, যেই ট্রাস্টের টাকার কথা বলা হচ্ছে, এই ট্রাস্টের সাথে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। এই কথাগুলো, এই যুক্তিগুলো তারা আদালতের সামনে তুলে ধরছেন। একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্টের যে দুর্নীতির মামলাটি ছিল, যেটি থেকে 7 বছরের দণ্ড দেওয়া হয়েছিল, সেই মামলায় খালেদা জিয়ার যে রায় ছিল সেটি হাইকোর্ট বাতিল করে দিয়েছে। এখন আপিল বিভাগে জিয়া অরফানেজ ট্রাস্টের এই মামলাটি আজকে শুনানির জন্য রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি ইতিমধ্যেই এই মামলা থেকে, দণ্ড থেকে খালেদা জিয়াকে মওকুফ করে দিয়েছেন। অনেক উচ্চ আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।
লন্ডন ক্লিনিকে আজ থেকে যথাযথ চিকিৎসা শুরু হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সেখানে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে বেগম জিয়ার। এরই মধ্যে গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এর আগে দীর্ঘ প্রায় 7 বছর পর লন্ডনে দেখা হয় মা ছেলের, যাদের বিচ্ছিন্ন করেছিল বিভেদের রাজনীতি। হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান তারেক রহমান। এতে করে সেখানে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলিঙ্গন। অর্ধযুগের বেশি সময় পর সামনাসামনি মা ছেলের দেখা। হিথ্রো বিমানবন্দরে সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্ত। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও এক পারিবারিক পুনর্মিলন। পরিবারের সদস্যরা ছাড়া স্বাগত জানাতে আসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ হাজারো নেতাকর্মী। ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। বেগম জিয়ার দেখা পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যদিও দলীয় নির্দেশনা ছিল যে যেটা কেউ যাতে ভিড় না করে এই ভোরবেলায়, তারপরে আমরা যেহেতু দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি। আমরা সবাই এসেছি ওনাকে এক নজর দেখার জন্য। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে। যুক্তরাজ্যে বিএনপির অসংখ্য হাজার হাজার নেতা কর্মী এই মাইনাস তাপমাত্রার মধ্যে এসেছেন। ইনশাল্লাহ ম্যাডাম জিয়ার ইউকেতে সুচিকিৎসা করে বাংলাদেশের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন এই আশাই আমরা ব্যক্ত করি। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। এ সময় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যান। 5:30টায় তার গাড়িবহর পৌঁছায় হাসপাতালে। প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে আপাতত তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেন, ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে যথাযথ চিকিৎসা। ব্রিটিশ ডাক্তাররাও সকাল থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। বাংলাদেশি ডাক্তাররাও তাদেরকে ব্রিফ করেছেন এবং তারাও এটা ব্রিফ নিয়ে তারা আজকে ওনাকে ডাক্তার জাহিদ ভাইও বলেছেন যে রেস্ট নিচ্ছেন এবং কালকে থেকে ফুল ট্রিটমেন্ট চলবে আনটিল আনলেস ওনার সুস্থতা নেওয়া পর্যন্ত হসপিটালে থাকবেন ইনশাআল্লাহ। যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার প্যাট্রিক কেনেডি ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয়। সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কী ধরনের হবে, ওনার যে সমস্ত অসুখ সুস্থতা রয়েছে সেটা পরবর্তীতে। বুধবার বিকেল 3টায় তাকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছায়। এ সময় পাশে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দর্শক, 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া। সরকারি হাসপাতালগুলোতে 1.5 লক্ষাধিক টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও আছে মাত্র 8,000। আর সংশ্লিষ্টরা বলছেন সরকারি হাসপাতালে সেবা বন্ধ রেখে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এই খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে 40,000 টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকার প্রতি মাসে রাজস্ব আয় করবে 1,500 কোটি টাকা, যাদের বেতন ভাতা বাবদ মাসে খরচ হতে পারে 8 কোটি টাকারও কম। দেলোয়ার দোলনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। সরকারি হাসপাতালের আশপাশ ঘিরে রমরমা ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের ব্যবসা। এরই মধ্যেই মানহীন প্রতিষ্ঠানগুলোর ভুল রিপোর্টে তৈরি হচ্ছে চরম আস্থার সংকট, যে কারণে অনেকে ছুটছেন ভিন দেশে। গবেষণা তথ্য বলছে তারপরও 2027 সালের মধ্যে $180 কোটি পৌঁছাবে বাংলাদেশের ক্লিনিক্যাল ল্যাবরেটরির বাজার। সরকারি হাসপাতালে পর্যাপ্ত রোগ নির্ণয়ের সুযোগ না থাকায় রোগীদের ছুটতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। তাহলে প্রশ্ন, বেসরকারি এসব প্রতিষ্ঠান শত শত পরীক্ষা করাতে সক্ষম হলেও সরকারি হাসপাতালগুলোর কেন এত রুগ্নদশা? প্রেসক্রিপশন, অপারেশন, রোগী ভর্তি, বেড, ফ্লোরে থাকা এই লেভেল পর্যন্ত আছে, কিন্তু পরের স্তরটাতে আসলে যে এই টোটাল সেবাটা ট্রান্সলেটেড হওয়ার জন্য রোগীর কাছে বিনামূল্যে পৌঁছানোর জন্য যে বাকি দুটো কম্পোনেন্ট পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ, এগুলো আমাদের বিবেচনায়
বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর জন্য একটা অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। 2013 সালে কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ হয়ে যায়। এ মামলার নিষ্পত্তি হলেও দীর্ঘদিনেও আলোর মুখে দেখেনি নিয়োগ প্রক্রিয়া, যে কারণে দেশে মোট রোগীর 5%-এরও সেবা নিশ্চিত করতে পারছে না সরকারি হাসপাতালগুলো। অন্তত 1.5 লাখ মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেই জায়গায় আছে মাত্র 8,000-এর মতো। সরকার এবং প্রাইভেট সেক্টর উভয়েরই আমি মনে করি যে সম্মতি বলি অথবা হাত মিলানো বলি, এর কারণে আমাদের এই নিয়োগগুলো হচ্ছে না, যার কুফল 18 কোটি মানুষ ভোগ করতেছে। আধুনিক চিকিৎসা রোগ নির্ণয়ের উপর নির্ভরশীল, যদিও এখানে মানসম্পন্ন জনবল তৈরিতে নেই উদ্যোগ। 24টা গভর্নমেন্ট আইএসটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে মাত্র 3টা আইএসটিতে আমাদের শিক্ষক ফ্যাসিলিটি, প্রফেশনাল শিক্ষক ফ্যাসিলিটি রয়েছে। বাকি 16টাতেই আপনি দেখবেন যে ওখানে শুধুমাত্র প্রিন্সিপাল আর হচ্ছে কিছু অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কোনো ফ্যাসিলিটি নাই। সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই টেস্ট বাণিজ্য বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এ খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারের প্রতি মাসে রাজস্ব আয় হবে শত কোটি টাকা। 40,000 টেকনোলজিস্ট নিয়োগ দেয় সরকার এই মুহূর্তে। সরকারের মাসিক বেতন হবে মাত্র 8 কোটি টাকা, আর সেইখানে সরকার পাবে প্রায় 1500 কোটি টাকা প্রতি মাসে। দ্রুত নিয়োগ জটিলতা নিরসন সহ স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে কাজ চলমান রয়েছে বলে জানালেন অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। অবশ্যই এটা একটা চিহ্নিত সমস্যা, এটা ইনিশিয়েট করা হবে, কিন্তু পরবর্তীতে সরকারের মেয়াদের উপর নির্ভর করে যে তারা এটা সম্পন্ন করে যেতে পারবেন কিনা, কিন্তু শূন্যপদ চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে অবশ্যই। 22 বছরের বেশি সময় ধরে আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির প্রক্রিয়া। এর মধ্যে টেকনোলজিস্টদের চাকরি 10ম গ্রেডে উন্নীতকরণ সহ সার্বিক বিষয় পর্যালোচনা করছে সরকার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এদিকে সাভারে 2 বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এই সময় অ্যাম্বুলেন্সের 4 যাত্রী আগুনে পুড়ে মারা যায়, আহত হয়েছে আরও 7 জন। এদিকে আগুনে পুড়ে ছাই 3 যানবাহনই। রাত 2টার দিকে ঢাকা রিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাকিরা জানাচ্ছেন হুমায়ুন কবির। রাত 2টা হঠাৎ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কুয়াশাচ্ছন্ন ঢাকা রিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। একই সাথে অ্যাম্বুলেন্স থেকে মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রথম ধাক্কা দেয়া বাসটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে ওই বাসটিকে শ্যামলী পরিবহন পেছন থেকে ধাক্কা দিলে সেটিতেও আগুন লাগে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে পাঠানো হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। গাড়ির ড্রাইভার সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে দেয়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে দগ্ধ হয়ে প্রাণ হারান এক শিশু, 2 নারী সহ 4 জন। আমরা জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে পা লড়ছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। মরদেহগুলো রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এখন সাভার। খুলনার বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। 1 সপ্তাহ ব্যবধানে কেজিতে 2 থেকে 5 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। চালের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, প্রথমে জানতে চাই যে আসলে প্রকারভেদে চালের দাম কেমন বেড়েছে, আর সবচেয়ে বেশি দাম বেড়েছে
কোন প্রকারের চালের জানাবেন। গত এক সপ্তাহ ধরে কিন্তু একই রকম অবস্থা খুলনাতে, কারণ খুলনার বাজারে বিশেষ করে সব ধরনের বাজারে, পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত সব বাজারেই কিন্তু চালের যে দাম সেটি অনেকটাই বেড়েছে। এখানে আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু আড়তে, এবং বড় বাজারের এই আড়তগুলো থেকেই কিন্তু এই খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু এই চালের সরবরাহ করা হয়। এই আড়তগুলোতে এসেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু চাল যে দামে সপ্তাহখানেক আগে বিক্রি হতো তার থেকেও কিন্তু প্রায় 2 থেকে 6 টাকা পর্যন্ত বেশি দামে চাল বিক্রি করা হচ্ছে। তো এখানে আমরা আপনাকে যদি একটু চালের দামের কথা বলি, যেমন 28 জাতের যে চাল আছে সেটি কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 60 থেকে 62 টাকা। এর পাশে যেটি কিন্তু এর আগে 57 থেকে 58 টাকা করে বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি বাসমতি আজকে বিক্রি করা হচ্ছে 85 থেকে 95 টাকা, যেটি কিন্তু 80 থেকে 90 টাকা করে বিক্রি করা হয়েছে এর আগে। স্বর্ণা মোটা জাতের যে চাল রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 50 থেকে 52 টাকা পর্যন্ত প্রতি কেজি, যেটি কিন্তু 48 থেকে 49 পর্যন্ত ছিল। এর পাশাপাশি অন্যান্য যে চাল রয়েছে তার মধ্যে সব থেকে বেশি দাম বেড়েছে কিন্তু মিনিকেট চালে, যেটিতে কিন্তু প্রতি কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো চালে, বিশেষ করে ভালো জাতের যে মিনিকেট চালটা রয়েছে সেটিতে। তো মোটামুটি বললে চলে যে সব ধরনের চালেই কিন্তু দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে দাম বাড়ার মূল কারণ হচ্ছে যে এখানে যে মিল মালিকরা রয়েছেন তারাই কিন্তু মূলত দাম বাড়িয়েছেন, এবং তারা যেটি বলছেন যে মিল মালিকরা মূলত অভিযোগ করছেন যে ধান কিন্তু ঠিকমতো পাওয়া যাচ্ছে না এবং ধানের দাম বেশি, যার কারণে মিল মালিকরা এই চালের দাম এতটা বাড়িয়ে দিয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ সপ্তাহখানেকের ব্যবধানে চালের এত দাম বাড়া, এই চাল কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবথেকে বেশি প্রয়োজনীয় পণ্য বললেই চলে। তো সেই কারণে কিন্তু সাধারণ মানুষ যে চাল কিনতে এসে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন অনেকটাই, যে চালের দাম কেন এতটা বেড়েছে। তো তারা জানিয়েছেন যে বাজার তদারকি করতে হবে এবং বাজার দ্রুত যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে কিন্তু এখানে যে ক্রেতাদের যে সমস্যা সেটি কিন্তু থেকেই যাবে। মোটামুটি বললে চলে যে চালের দাম কিন্তু বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে বর্তমানে। তো অনেকেই ছিল আমার কাছে খুলনা থেকে চালের বাজারের সবশেষ খবর। খুলনা থেকে চালের সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। খরচের তুলনায় লাভ কম, তাই নেত্রকোনার পাহাড়ি এলাকায় কমছে ধানের আবাদ, যেখানে নতুন অর্থকারী ফসল হিসেবে নতুন সম্ভাবনা যোগ করেছে চা। স্থানীয়রা বলছেন পাহাড়ি টিলাগুলোতে চা চাষ করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সমৃদ্ধ হবে আঞ্চলিক অর্থনীতি। চা বোর্ডের হিসেবে ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ জানাবেন বাকিটা। পাহাড়, নদী, হাওর সমৃদ্ধ জেলা নেত্রকোনা। আবহাওয়া আর প্রকৃতির সাথে ভিন্নতা রয়েছে এখানকার চাষাবাদেও। বছরে এ জেলায় উৎপাদন হয় প্রায় 5,500 কোটি টাকার ধান। তবে অসমতল জমি ও টিলাগুলোতে চাষাবাদে বেশ খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এছাড়া সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতির দাম বাড়ায় ধান চাষে আগ্রহ হারাচ্ছেন এলাকার কৃষকরা। সেখানে চা আবাদের সম্ভাবনা দেখছেন তারা। প্রতি বছর 2টা ফসল হয়, তাতে মানুষ বেশি উপার্জন করতে পারে না। গাছপালাগুলো এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে যদি চা বাগান করা যেত তাহলে আমরা অনেক উন্নত হইতো। দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় যতদূর চোখ যায় দেখা মিলে এই বেগুনি ফুলের, যা স্থানীয়ভাবে দাঁতরাঙা বা বন তেজপাতাও বলা হয়ে থাকে। স্থানীয়দের মতে প্রাকৃতিকভাবে যেখানে এই গাছ জন্মায় সেই অঞ্চলে থাকে চা চাষের অপার সম্ভাবনা। পাহাড় ও টিলার অনাবাদি জায়গায় চাষের আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি অঞ্চলটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা। ধানের উপর নির্ভর করে কৃষকরা ফসল ফলাচ্ছে, কিন্তু এই ধান উৎপাদন করতে যে খরচ হয় সেটা কৃষকদের পোষায় না। ছোটো ছোটো যে টিলা আছে সেই টিলাগুলোতে আসলে চা চাষ করার উপযোগী জায়গা।
চা বোর্ডের তথ্যমতে 2004 সালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের 15টি উপজেলার 13,645 একর জমি চা চাষের জন্য উপযোগী ধরা হয়। 2019 সালে আবাদ শুরু করতে প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি। এই অবস্থায় জেলা প্রশাসক বলছেন, চা চাষের মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। চা বাগানের জন্য জমি তৈরি করার প্রক্রিয়া, পাশাপাশি আপনার পুরো প্রক্রিয়াটাই একটা হাইলি টেকনিক্যাল বিষয়। যদি চায়ের উপযোগী ক্ষেত্র মনে করি তাহলে আমরা সরকার থেকে আমরা উদ্যোগ গ্রহণ করবো যাতে চা উৎপাদন করা যায়। সেটা তো হলে আমাদের জন্য ভালো হবে। নেত্রকোনা জেলার জন্য একটি আর্থিক উৎপাদনের আরেকটি খাত তৈরি হবে। চা বোর্ডের জরিপ অনুযায়ী বৃহত্তর ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। পৌষের শেষ ভাগে সারা দেশেই তীব্র হয়েছে শীত। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি, বাড়ছে শীতজনিত রোগও। হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী। আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, হাসপাতালে এই যে শীতজনিত যেই রোগ, সেই রোগে আক্রান্ত যেই সংখ্যা, সেই সংখ্যা কত দেখতে পাচ্ছেন এবং ডাক্তাররাই বা কী পরামর্শ দিচ্ছেন এই ঠান্ডাজনিত রোগ বালাই থেকে সুস্থ থাকার জন্য? হ্যাঁ, অনেক সরকারি বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি বৃদ্ধি পেতে শুরু করেছে এই মাসের শুরু থেকেই। তবে এখন পর্যন্ত শীতের প্রকোপ যে হারে বেড়েছে সেই হারে রোগীর সংখ্যাও বেড়েছে। আর আমি এখন রয়েছি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে, যেখানে বহির্বিভাগ এবং আবাসিক দুই বিভাগেই রোগী বেড়েছে, কয়েক গুণ রোগী বেড়েছে। আবাসিক এবং বহির্বিভাগ দুটিতেই যে হারে রোগী বেড়েছে তাতে চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে আসলে হিমশিম খাচ্ছেন। আবাসিক বিভাগে যে কজন চিকিৎসক রয়েছে তাদের আসলে যে পরিমাণ রোগী দেখার কথা তার চেয়ে বেশ কয়েক গুণ বেশি রোগী দেখতে হচ্ছে, যে কারণে আসলে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। আর বহির্বিভাগে যে অবস্থা সেটি হচ্ছে দুজন চিকিৎসক, শিশু বিভাগে দুজন চিকিৎসক রয়েছে। বহির্বিভাগে তাদের সেবা দিতে হচ্ছে কোনোদিন 200 রোগী, কোনোদিন আবার 400 রোগী। দুজন চিকিৎসক 200 এবং 400 শিশু রোগী দেখছেন। আসলে সেই ক্ষেত্রে বোঝা যায় যে চিকিৎসা সেবা আসলে কতটা ব্যাহত হচ্ছে। আর 5 বছরের যে নিচে যে শিশুরা রয়েছেন তারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এই জন্য আসলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে শিশুরা আসলে দুধ পান করেন তারা যেন মায়েরাও যেন বাড়তি সতর্ক থাকেন এবং শিশুদেরকে যেন একটু উষ্ণ আবহাওয়ায় রাখা হয় সেই বিষয়ে চিকিৎসকরা বরাবরই পরামর্শ দিচ্ছেন। হাসপাতালেও আমরা দেখেছি বিশেষ ব্যবস্থা করা হয়েছে, দরজা জানালা যেগুলো সংস্কার করা প্রয়োজন সেগুলো সংস্কার করা হয়েছে যেন ওয়ার্ডগুলোতে আবহাওয়া উষ্ণ রাখা যায়। বাইরের যে শীতল হাওয়া সেই হাওয়া যেন ওয়ার্ডে প্রবেশ না করে সেজন্য তারা বাড়তি সতর্কও রয়েছেন। তবে হাসপাতালে যেহেতু রোগীর সংখ্যা বেড়েছে সেই কারণে আসলে মেঝেতেও রোগী চিকিৎসা নিচ্ছেন, এটি আমরা দেখেছি। আর আজকে বগুড়ার যে তাপমাত্রা সেটি হচ্ছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসের শুরুতে ছিল একেবারে সর্বনিম্ন তাপমাত্রা, 10.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল বগুড়ার তাপমাত্রা। সে কারণে আসলে রোগীর সংখ্যা এভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে হাসপাতালের রোগী ভর্তির সব শেষ খবর। পৌষের একেবারে শেষ ভাগ, আর তাতে করে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাজীব সেলিম। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস শহর। এখন পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 4টি আলাদা দাবানলে পড়ছে হাজারের বেশি স্থাপনা ও কয়েক হাজার একর বনাঞ্চল ও জনপদ। শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। আর পানির যে তীব্র সংকট ও তীব্র বাতাসে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ জানিয়েছে জো বাইডেন। আরও জানাচ্ছেন তানভীর জনি। ভয়াবহ দাবানলের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে এখনও সক্রিয় 4টি আলাদা দাবানল। স্থানীয় সময় মঙ্গলবার থেকে নিরবিচ্ছিন্নভাবে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না শহরের আগুন। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে গাড়ি, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও বিভিন্ন স্থাপনা।
তীব্র বাতাসের সঙ্গে আগুন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। একদিনের মধ্যেই পুড়ে গেছে 20,000 একরের বেশি অঞ্চল। এছাড়া দাবানলের ঝুঁকিতে রয়েছে প্রায় 13,000 ভবন, হতাহত বেশ কয়েকজন। আতঙ্কে সময় কাটাচ্ছেন বাসিন্দারা। এরই মধ্যে 1.5 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে অনেকের বাসাবাড়িতে বিস্ফোরিত হয়েছে গ্যাস সিলিন্ডার। ঝুঁকি এড়াতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ সংযোগ। এতে বিপাকে পড়েছেন শহরের কয়েক লাখ বাসিন্দা। Explosions that actually shook the ground. And so I knew it was time to get out. It was out in the backyard hosing things down because the embers were really going crazy. And then finally, the sky was just bright orange. And I go, we got to go now. All I can say is they can only do so much. Because when that wind gets too high, there's just nothing they can do. আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাতাসের তীব্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে দিনে দিনে বৃষ্টিও কমে গেছে লস অ্যাঞ্জেলেসে। The high wind speed was very widespread throughout all of the different transverse mountains that we have here in Los Angeles County. We saw several reports last night of over 90 miles an hour. There was one that was 100 miles an hour. একদিকে পানির সংকট, অন্যদিকে প্রচণ্ড বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। সবগুলো দাবানলই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। লাল হয়ে আছে লস অ্যাঞ্জেলেসের আকাশ, কালো ধোঁয়ায় ছেয়ে আছে পুরো শহর। চারদিকে শুধু পোড়া ধ্বংসস্তূপ। I need our customers to really conserve water, not just in the Palisade area, but the whole system. Because the fire department needs the water to fight the fires, and we're fighting a wildfire with urban water systems, and that is really challenging. ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে ক্যালিফোর্নিয়া সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি স্থানীয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। লস অ্যাঞ্জেলেস শহরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বিধ্বংসী দাবানল। এ সময় দাবানলের ঘটনা স্বাভাবিক হলেও গেল 25 বছরে এত ভয়াবহ রূপ নেয়নি। তানভীর জনি, এখন বিশ্ব। সিরিয়ায় আসাদ সরকারের পতনের মাস পরেও স্বস্তি ফেরেনি জনমনে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে প্রতিদিন ক্ষুধার সাথে লড়াই করছে অন্তত 1,30,00,000 মানুষ। ইইউ ও যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা করলেও বিশেষজ্ঞরা দাবি করছেন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সহজ হবে না তাদের জন্য। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। 2000 সালে প্রেসিডেন্ট পদে ক্ষমতা নেয়ার টানা 2 যুগ পর সিরিয়ায় বাশার আল আসাদের পতন হয় গেল বছরের 8 ডিসেম্বর। স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করার 1 মাস অতিবাহিত হলেও সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্বস্তিতে নেই দেশটির জনগণ। আর 2011 সাল থেকে দেশটিতে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 13 বছর পরেও থামেনি লড়াই, রক্তপাত। أفضل من أول بكتير بس في تقريبا ملاحظات شوي يعني أول شيء بالنسبة الناس تعبانة كلها. رحل بشار الأسد ولكن أعتقد أن النظام السوري لا زال باقيا، لم تسقط منظومته الأمنية. هناك حكومة جديدة في البلاد مصنفة على لوائح الإرهاب والعقوبات الدولية. এমন পরিস্থিতিতে সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন ও মানবিক সংকট থেকে পরিত্রাণকেই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দেশটির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। বুধবার ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর জানায়, ইউরোপীয় ইউনিয়ন যদি ধীরে ধীরে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে মানবিক সহায়তা পাঠানোর পথ সুগম হবে। আর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিলেও গেল সোমবার মানবিক সহায়তার প্রশ্নে সিরিয়ার ওপর আনা কয়েকটি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই শিথিলতা কার্যকর থাকবে আগামী 6 মাস 7 জুলাই পর্যন্ত। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিমান ব্যবস্থা অকার্যকর করতে দফায় দফায় রাজধানী দামেস্কে হামলা চালায় ইসরায়েল। যদিও অবশেষে সচল হয়েছে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। 13 বছর পর এই প্রথম কাতারের দোহা থেকে বেসামরিক বিমান অবতরণ করেছে দামেস্কে। এই ফ্লাইটে এমন অনেক সিরীয় নাগরিক ছিলেন যারা আসাদের পতনের পর এই প্রথম দেশে ফিরলেন। আর মঙ্গলবার সকালে আরব আমিরাতের শারজার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমানবন্দরের প্রথম ফ্লাইট।
أقلعت الطيارة من مطار الدوحة لوقت نزلت الطيارة بمطار دمشق ونحن عم نهتف ونصرخ ونعيط ونحتفل بهالأيام هي. পরবর্তীতে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সচলের পরিকল্পনা হাতে নিয়েছে সিরীয় এভিয়েশন ও এয়ার কন্ট্রোল বিভাগ। 2012 সালে আসাদ রেজিমের অপশাসনের জেরে বেশিরভাগ এয়ারলাইন্স কোম্পানি দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে লেবানন বা জর্ডান হয়ে বিদেশ যাত্রা করতে বাধ্য হতেন সিরীয় নাগরিকরা। মঙ্গলবার কাতার এয়ারওয়েজই প্রথম দামেস্কে বিমান অবতরণের সিদ্ধান্ত নেয়। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সামনে থাকা চ্যালেঞ্জের তালিকাও নেহাত ছোট নয়। আসাদ বিরোধী সংগঠন হায়াত তাহরির আল শাম বা এইচটিএস, যাদের একচ্ছত্র আধিপত্য অন্তর্বর্তী সরকারের ওপর, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এখনও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে দেশটিতে 13 মিলিয়নের বেশি মানুষ পেট ভরে খেতে পায় না। ফলে পশ্চিমা সহায়তা ছাড়া এইচটিএস কোন উপায়ে সিরীয়দের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করে সেটিও পরিষ্কার নয়। যদিও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশটি ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ অংশীদার। 94% শিক্ষিতের হার গোটা মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ। ফলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও আছে সিরীয়দের সামনে। কাতার ও আরব আমিরাতের সাথে আলোচনার ভিত্তিতে দামেস্কের ওপর আরোপিত বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞাও শিথিলের পরিকল্পনা জানাচ্ছে হোয়াইট হাউস। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, এক্ষেত্রে সিরিয়া সরকারকে ইরান ও রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে। আল জাজিরার প্রতিবেদন বলছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত সিরিয়ার রাজস্ব আয় প্রবৃদ্ধির তুলনায় 11 থেকে 5% নিচে নেমে আসে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় সিরিয়ার রাজস্ব আয় আশঙ্কাজনক কম। কাজেই বৈদেশিক বিনিয়োগ ছাড়া অর্থনৈতিকভাবে দেশটির ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পিলখানার বিস্ফোরক মামলায় জামিন শুনানি, ঢাকা আলিয়া মাদ্রাসায় আদালত বসতে দেবে না শিক্ষার্থীরা, সড়ক অবরোধ। প্রায় 13 বছর বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, জরুরি ভিত্তিতে 40,000 নিয়োগ দিলে বাড়বে রাজস্ব আয়। সাভারে 2 বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ল 4 প্রাণ, আহতদের হাসপাতালে ভর্তি। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন লাগছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই, 4 থেকে 5 জন লোক মারা গেছে। 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস, 5 জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন লাখো বাসিন্দা। এই ছিল এখন বাণিজ্যে। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।